নমস্কার, শুরু করলাম জনতা জানতে চায় আর আপনাদের সঙ্গে আমি কৌস্তব রায়। 12ই জুন আহমেদাবাদে ভয়াবহ প্লেন দুর্ঘটনা। 230 জন যাত্রী এবং 12 জন ক্রু নিয়ে রওনা হয় আহমেদাবাদ থেকে এক অভিশপ্ত বিমান বোয়িং 171, যে প্লেন শেষ পর্যন্ত টেক অফ করার মাত্র 7 মিনিটের মধ্যেই দুর্ঘটনাগ্রস্তের কবলে পড়ে। প্লেন আছড়ে পড়ে চিকিৎসকদের হোস্টেলে। 26 জন চিকিৎসক সেখানে মারা যায়। এখনও পর্যন্ত কমপক্ষে আরও কত সংখ্যা বাড়বে সেটা আমরা জানি না। এবং কেন এই দুর্ঘটনা, তার আগে 13ই জুন, তারপরে 13ই জুন সেখান থেকে ব্ল্যাক বক্স ছাদ থেকে উদ্ধার হয়। কেন এই দুর্ঘটনা সে বিষয়ে আমরা আসবো, কিন্তু আমার সঙ্গে দুজন গেস্টও আছেন, তারাই মূলত বিষয়টা বলবেন যে কেন এই দুর্ঘটনা। কিন্তু তার আগে আমরা দেখিয়ে নেব 12ই জুনের সেই অভিশপ্ত দিনের আহমেদাবাদের প্লেন দুর্ঘটনার ছবি। আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 বৃহস্পতিবার 12ই জুন দুপুর 1:38 ওড়ার পরপরই ভেঙে পড়ে। বোয়িং 7878 ড্রিম লাইনার বিমানটি টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই মেঘানীনগর এলাকার BAG মেডিকেল কলেজের আবাসন এলাকায় আছড়ে পড়ে। বিমানটিতে মোট 242 জন ছিলেন, যার মধ্যে 230 জন যাত্রী ও বিমানকর্মী 10 জন, 2 জন পাইলট। পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল ও সহ পাইলট ক্লাইভ কুন্দার। যাত্রীদের মধ্যে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ এবং 1 জন কানাডীয় নাগরিক। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও ওই বিমানে ছিলেন। বিশ্বাস কুমার রমেশ ছাড়া বিমানে থাকা সকলেই মৃত। ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন জানিয়েছে, দুর্ঘটনার সময় ছাত্রাবাসে বেশ কিছু শিক্ষার্থী উপস্থিত ছিলেন। স্টাফ কোয়ার্টারের আবাসনের এক পাশের ছাদ ভেঙে বিমানের কিছু অংশ মেসে ক্যান্টিনে ঢুকে যায়। সে সময় আবাসনের ভেতরে মহিলা ও শিশুরাও ছিলেন। আহত হয়েছেন অনেকে, মৃত কমপক্ষে 26 জন। মেডে সিগন্যাল দেওয়ার পরে পাইলট বা এয়ার ট্রাফিক কন্ট্রোলারের তরফে কি প্রচেষ্টা নেওয়া হয়েছিল তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রধানমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও যান ঘটনাস্থলে। দুর্ঘটনার পরদিন ঘটনাস্থলে যান প্রধানমন্ত্রীও, দেখা করেন একমাত্র জীবিত যাত্রীর সঙ্গে। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো AAIB। পৃথক কমিটি গঠন করেছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। তদন্তে 11 সদস্যের হাই পাওয়ার কমিটি। উচ্চ পর্যায়ের এই কমিটির নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। কমিটিতে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের অন্যান্য আধিকারিকরা। বিমান দুর্ঘটনার কারণ কি তা খতিয়ে দেখাই এই কমিটির উদ্দেশ্য। দেশে উড়ান সংক্রান্ত বিধি নিয়মগুলি খতিয়ে দেখবে কমিটি। নিরাপত্তা সংক্রান্ত কি কি বিধি রয়েছে তা আদৌ যথাযথ কিনা, নতুন কোনো বিধি সংযোজনের প্রয়োজন রয়েছে কিনা, বিষয়গুলি খতিয়ে দেখা হবে। যাবতীয় বিষয়গুলি খতিয়ে দেখার পর নিরাপত্তা সংক্রান্ত প্রস্তাব দেওয়া হবে। তদন্তের স্বার্থে কমিটির সদস্যরা ফ্লাইট ডেটা, ককপিট ভয়েস রেকর্ডার, বিমান রক্ষণাবেক্ষণ সংক্রান্ত নথি খতিয়ে দেখতে পারে। ক্রু, এটিসির আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করতে পারে কমিটি। 3 মাসের মধ্যে এই কমিটি রিপোর্ট দেবে। এদিকে দুর্ঘটনার 3 দিনের মাথায় হদিশ মিলেছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর। রবিবার DNA ম্যাচিং এর মধ্যে দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ চিহ্নিত করেন চিকিৎসকরা। তারপর রূপানী পরিবারের হাতে সৎকারের জন্য তুলে দেওয়া হয়। দুর্ঘটনার পরদিনই অর্থাৎ 13ই জুন চিকিৎসকদের হস্টেলের ছাদ থেকে দুর্ঘটনাগ্রস্ত বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন, ধ্বংসাবশেষ থেকে নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। ফরেনসিক টিম আগেই পৌঁছে গিয়েছিল। সম্প্রতি AAIB পৌঁছেছে ঘটনাস্থলে। তদন্ত চলাকালীন বিমানের ইঞ্জিন, ল্যান্ডিং গিয়ার ও ফ্ল্যাপের উপর বিশেষভাবে নজর রাখা হচ্ছে। কলকাতা টিভি। ফিরে এলাম প্যাকেজের পরে। সেদিনকার ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছি, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমার সঙ্গে পরিচয় করে দিই, আমার সঙ্গে আছেন পাইলট এবং অ্যাভিয়েশন এক্সপার্ট আশরাফ শেখ, এবং একই সঙ্গে রয়েছেন ফ্লাইট ইঞ্জিনিয়ার সুকান্ত রায়। মূলত ওনারাই কথা বলবেন, কারণ এটা একটা সম্পূর্ণ টেকনিক্যাল বিষয় এবং সেই ব্যাপারে আমার নলেজ খুবই কম, সুতরাং ওনাদেরই আমাকে শরণাপন্ন হতে হবে। প্রথমে আমি সুকান্তবাবুর কাছে যাব। একটা ফ্লাইট
সেটা ওড়ার জন্য 100% প্রস্তুত কিনা সেটার জন্য ফ্লাইট সিকিউরিটি অ্যান্ড ইন্সপেকশন ক্লিয়ারেন্স মানে এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর যেটা আছে সেটা কি সম্পূর্ণরূপে পালন করা হয়েছিল নাকি ছোটোখাটো ত্রুটি যা ছিল সেগুলো এড়িয়ে গেছিল? কারণ রানওয়েতে ছোটার সময় ইঞ্জিনের কোনো সমস্যা হয়নি, কোনো ফুয়েল কন্টামিনেশনের যে কোনো সাইন দেখতে পাওয়া যায় সেটাও দেখা যায়নি। তো যেখান থেকে শুরু আর কি মানে প্লেনটা যেখান থেকে ওরা শুরু করছে সেখানে কোনো টেকনিক্যাল সমস্যা ছিল আপনার কি মনে হয়? প্রথমে আমি বলি যে কোনো জাহাজে কোনো রকম মানে এয়ারক্রাফটে কোনো রকম কোনো প্রবলেম থাকলে প্রত্যেকটা জাহাজের এগেনস্টে একটা করে আমাদের বই হয়, সেটাকে ফর্ম 790 যেমন আমাদের আমি যখন এয়ারফোর্সে ছিলাম ফর্ম 790 ছিল, প্রত্যেকটা এয়ারক্রাফটের এগেনস্টে একটা করে বই হয়, রেজিস্টার বলতে পারেন, যাই হোক সহজ ভাষায় বলতে গেলে। এবার ওখানে যিনি লাস্ট পাইলট যে ফ্লাইং করেছেন বা ধরুন কোনো টেকনিশিয়ান কোনো রকম কোনো কিছু অ্যাবনর্মালিটি পেয়েছে তো সেখানে তারা রেজিস্টার করে, মানে এটাকে বলে স্ন্যাগ। এবার সেই স্ন্যাগটা যতক্ষণ না আনটিল আনলেস ক্লিয়ার হবে জাহাজ উড়বে না, এটা পরিষ্কার। এবার যখন একটা জাহাজ আপনি টেক অফ করছে বা গ্রাউন্ড রান দিয়ে সে ওখান থেকে ট্যাক্সি ট্র্যাক হয়ে মেন রানওয়েতে যাচ্ছে তখন আপনি জানবেন যে টেক অফের আগে পর্যন্ত যদি কোনো রকম অ্যাবনর্মালিটি থাকে পাইলটের পুরো সিদ্ধান্ত নিজের উপর আছে, তখনও কিন্তু সে ব্যাক করে আসতে পারে। যখন সে টেক অফ করছে তো সেই সময় যদি তার কোনো কিছু মনে হয় যে অয়েল প্রেশারটা ফ্ল্যাকচুয়েট করছে বা ধরুন গিয়ার বক্সের টেম্পারেচার শুট আপ করছে যেগুলো আউট অফ লিমিট, তার কাছে যদি কোনো রকম অ্যাবনর্মালিটি থাকে ইটস নট দ্যাট কি তাকে টেক আপ করতেই হবে, সে ব্যাক করতে পারে। আর জাহাজ ক্লিয়ারেন্স তখনই হবে যখন সেই রেজিস্টার ফুললি ক্লিয়ার্ড হবে বাই দি টেকনিশিয়ান অ্যাজ ওয়েল অ্যাজ সুপারভাইজার এবং ইঞ্জিনিয়ারিং অফিসারও তারা থাকেন এবং সমস্ত কিছু দেখার পরেই এই জিনিসটা ক্লিয়ার পায়। না কিন্তু একটা বিষয় বলছি, এই ফ্লাইটটা আমি আশরাফের কাছে আসছি, এই ফ্লাইটটাই কিন্তু প্যারিস থেকে দিল্লি ঘুরে আহমেদাবাদে পৌঁছেছে। তাহলে এতে যদি কোনো যান্ত্রিক ত্রুটি বা কিছু থাকতো সেক্ষেত্রে উনি যেটা বললেন যে আগে যিনি প্লেন চালিয়েছেন বা একাধিক ব্যক্তি যদি চালিয়ে থাকেন তারা ডেফিনেটলি এর মধ্যে রেজিস্টার করতো। তাহলে এক্ষেত্রে মানে ইউ অলসো রান প্লেন, মানে তুমি বহু প্লেন চালিয়েছো, তুমি নিজে মালয়েশিয়ান এয়ারলাইন্সে ছিলে, এছাড়া অন্যান্য এয়ারলাইন্সে ফ্লাইট চালিয়েছো, কোয়াইট এক্সপিরিয়েন্স পাইলট। তোমার যারা বন্ধু তারা অনেকেই আমার বন্ধু, তারাও একই কথা বলেছে। তোমার কি মনে হয়? যেটা আপনি মেনটেন্যান্সের কথা বলছেন, মেনটেন্যান্সে যেটা উনি বললেন যে প্রত্যেকটা এয়ারক্রাফটে একটা মেনটেন্যান্সের বুক থাকে। সেই বুকটায় হয় কি, ধরুন আপনি যিনি দিল্লি থেকে আহমেদাবাদ ফ্লাইট নিয়ে এলেন, এবারে উনি ওখানে ওনার অবজারভেশন, এয়ারক্রাফটের অবজারভেশন কী কী, ধরুন হয়তো ল্যান্ডিং লাইট জ্বলছে না, কোনো অসুবিধা হয়েছে, উনি ওখানে লিখবেন। লিখলে তারপরে হয় কি, পরের লেগ প্লেনটা যাওয়ার আগে কিছু কিছু জিনিস আছে মিনিমাম ইকুইপমেন্ট লিস্ট, মিনিমাম যেগুলো সেফটি না হলেই না, সেগুলো যদি না হয় প্লেনটা যাবেই না। আর কিছু কিছু আছে যেগুলো হচ্ছে যে খুব ছোট ছোট জিনিস, সেটা ধরুন এই এয়ারপোর্টে তার কোনো সারানোর জায়গা নেই কিন্তু ইটস মানে সেফটি কম্প্রোমাইজ হচ্ছে না, তাহলে নেক্সট জায়গায় যাবে, বাট কিন্তু ওই রেজিস্ট্রেশন বুকটাতে সব কিছু লেখা থাকে। পরে ওইগুলোকে আবার কমপ্লাই করা হয়, করে যে ইঞ্জিনিয়ার আছে সাইন সিল করে তখন দিলে, তখন পাইলট এসে যখন দেখলো যে আগের ফ্লাইটে এই প্রবলেম ছিল, এখন এটা সারিয়ে নিয়েছে, সাইন আছে, সিল আছে, ওকে, তারপরে পাইলট নেক্সট লেগের জন্য নিয়ে যায়। এইবার যেটা আপনি বলছেন এসওপির ব্যাপারে, আমি ওটা একটু বলতে থাকবো। এসওপি যেটা হয় ওটা আপনার ডিজিসি, মানে যারা হচ্ছে যে ইন্ডিয়ান এভিয়েশনটাকে যারা কন্ট্রোল করে, রেগুলেটরি বডি, ডিজিসিএ এই আর এয়ারলাইনের তার এসওপি একটা থাকে, ডিজিসিএ থেকে অ্যাপ্রুভ করতে হয়। অ্যাপ্রুভ করে যখন দেখে ধরুন কোন পাইলট কত ঘন্টা চলবে, যে ফ্যাটিগ হবে না, কোন এয়ারক্রাফট কত ঘন্টা চলবে, বা মিনিমাম ইকুইপমেন্ট লিস্ট ইন্ডিয়ার থেকে যদি কোনো প্লেন অরিজিন হয় সেগুলো কি কি থাকবে সেইগুলো ওখানে লেখা থাকে। আর প্রসিজিয়ার্সগুলো ওখানে মানে ডুয়েলি করে লেখা থাকে, সেইটা ফলো করে পাইলটরা। এইবারে ইঞ্জিনিয়ার যে এসওপি আছে ইঞ্জিনিয়ার তার ফলো করে, পাইলট তার পাইলটের এসওপি ফলো করে। এখন যেহেতু একটা এত বড় দুর্ঘটনা ঘটে গেছে, সেখানে ডিজিসিএ এবারে ওনাদের ইনভেস্টিগেশন এজেন্সি, ওনারা দেখবে যে এসওপিটা এআইবি যারা তদন্ত করছে, উচ্চ পর্যায়ে একটা কমিটি তৈরি করা হয়েছে, তারা 3 মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে। তো ওনারা এখন প্রত্যেকটা জিনিস ফলো হয়েছে কিনা সেটা চেক করবে,
সেটা চেক করে তারপরে তারা তার মূল্যায়ন করবে। এই হচ্ছে যে অ্যাজ পার এসওপি সবকটা সিস্টেমকেই কিন্তু ফাংশনাল রাখতে হবে। মানে এই না যে কোনো একটা জায়গায় আমার স্ন্যাকটা এক্সিস্ট করছে এবং স্ন্যাকটা কতটা গ্র্যাভিটি সেটাও একটা ব্যাপার আছে, যেটা আমি বললাম, হ্যাঁ, যেটা মিনিমাম লিস্ট সেফটি, যেটা গ্র্যাভিটিটা দেখতে হবে। এবং সব সময় সমস্ত স্ন্যাক ক্লিয়ার করার পরেই জাহাজ যায়। ইভেন যদি প্রয়োজন হয় জাহাজের গ্রাউন্ড রান হবে ওখানে, ইভেন যদি প্রয়োজন হয় সে টেক অফ করে একবার ফ্লাইটে গিয়ে তার প্যারামিটার্স নেবে, আবার পরে সে মেন সর্টিতে যাবে। সেই জন্য কোনো অবস্থাতে এইটা নয় যে কোনো একটা মেজর স্ন্যাক আছে সেটা পেন্ডিং হয়ে কোনো জাহাজ আবার উঠতে লাগলো, সেটা সম্ভব হবে না। এবার ব্যাপারটা হচ্ছে তারপরে কি হয়েছে সেটা আলাদা ব্যাপার, এবং এর সব কিছুই লাস্টে কিন্তু সেই পরে আমরা বলবো যে এফডিআর আর সিবিআরই মেন। না, আমি নর্মালি একটা জিনিস জিজ্ঞেস করছি, মানে আমি ভিডিওতে দেখছিলাম, যদি আমার নলেজ খুবই কম, মানে যখন রানওয়েতে, মানে আমি তো প্লেনে চলেছি, মানে রানওয়ে নর্মালি একটা 3500 মিটার, 4000 মিটার, 3200 মিটার এরকম একটা ডিস্টেন্স থাকে, মানে যেরকম মনে হয় দেখে। তো এক্ষেত্রে আহমেদাবাদে 3474 মিটারের মতো রানওয়ে ছিল। এবং আমি পিসিআরকে অনুরোধ করবো এই ছবিটা দেখাতে, আমাদের ভিডিও আলেও দেখা যাচ্ছে, যে আপনিও দেখতে পাবেন এখানে, যে রানওয়েতে যখন প্লেনটা যাচ্ছিল এখানে কিন্তু টেক অফ প্রায় লাস্ট মোমেন্টে করেছে, কারণ প্লেন যখন ওড়ে তখন ধুলো ওড়ে না, কিন্তু এখানে যখন মানে পরে যখন ভিডিও ফুটেজ এসছে, মানে কোনো একটা ঘটনা ঘটলে তখনই তো তার মূল্যায়ন এবং এই ধরনের আলোচনা হয়। তো শেষ মোমেন্টে দেখা যাচ্ছে প্রচুর ধুলো উড়িয়ে প্লেনটা উড়ে গেল। মানে নর্মালি কী হয়, আমি দেখেছি 1/3 2/3 একটা প্লেন গেল, তারপর সেখান থেকে সে উড়ে গেল, টেক অফ করে গেল, মানে ওপর থেকে দেখা যায় জানলা দিয়ে যে রানওয়েটা খানিকটা দেখা যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে একদম শেষ মোমেন্টে উড়েছে, এবং এটা অনেক বহু পুরনো এয়ারপোর্ট, যে নতুন তৈরি হয়েছে, রানওয়ে সাইজ ছোটো এরকমও নয়। তো এইটা কেন, মানে এটা কি, মানে এটা কি নর্মালি এরকম হয় না, এটা একটা মানে এটার ক্ষেত্রেই হয়েছে? মানে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আপনি একজন নন এভিয়েটার হয়ে যে এইটা আপনি দেখেছেন, এটা খুবই উল্লেখযোগ্য, কারণ অনেক এভিয়েটার অনেকেই এই জিনিসটাকে কিন্তু মিস করে গেছে। যেটা আমি প্রথম দিনই মানে 10 মিনিট দেখার পরে আমি বলেছিলাম ওই 12 তারিখে সেকেন্ড হাফে, যে জেনারেলি আপনি যখন টেক অফ করছেন, রানওয়ে একটা বড় রানওয়ে সব, কারণ ওই না হলে ওই এয়ারক্রাফটেই অ্যাপ্রুভ হতো না ওই রানওয়েতে টেক অফ করার জন্য আবার ল্যান্ডিং করার জন্য। তো রানওয়ে যথারীতি বড় রানওয়ে আছে, কিন্তু এই ক্ষেত্রে যেটা দেখা গেছে, পাইলট ফর সাম রিজন, আননোন রিজন, পুরো রানওয়েটাই উনি নিয়েছেন, যেটা আমরা এই ভিডিওর মধ্যে যতটা আমরা দেখতে পাচ্ছি, যে হি হ্যাজ ইউজ দ্য এন্টায়ার রানওয়ে, হুইচ ইজ ইটস নট নর্মাল। কারণ একটা রানওয়ের ধরুন 30% 40% আমরা ইউজ করি না জেনারেলি, কারণ সেভাবেই আমরা ইঞ্জিনের পাওয়ার দিই, সেভাবেই আমরা কনফিগারেশন করি এয়ারক্রাফটটাকে যাতে নিয়ে যেতে পারি। ইন কেস অফ এমার্জেন্সি, ধরুন আমার একটা ইঞ্জিন ফেলিয়ার হয়ে গেল V1 এর আগে, V1 মানে একটা ডিসিশন স্পিড, যেই স্পিডের পর আমরা উই মাস্ট টেক অফ, সেই স্পিডের আগে পর্যন্ত যদি আমরা কোনো গোলযোগ দেখি, V1 ধরুন এই এয়ারক্রাফটটাতে V1 ছিল 158 নটস। 158 নটস মানে যে স্পিড আর কি, কিলোমিটার আমরা গাড়িতে বলি, এখানে নটস বলি, যেহেতু আমরা নটিক্যাল মাইলসে হিসেব 300 কিলোমিটার পার আওয়ার মোটামুটি, মানে যেটুকু শুনে বুঝলাম। তো 158 নটস ইজ আ ডিসিশন মেকিং পারসন। সেখানে আপনি যদি ওর কম থাকে, তার আগে যদি আপনি জানতে পারেন বা বুঝতে পারেন বা ইউ হ্যাভ আইডিয়া কে এয়ারক্রাফট কোনো প্রবলেম আছে, তাহলে আপনি কিন্তু ব্রেক করে আর প্রসিজিয়ার্স আছে প্লেনটাকে দাঁড় করাতে পারেন। তার জন্যই কিন্তু রিমেনিং রানওয়েটা ছাড়া থাকে। এইবারে আপনি যখন পুরো রানওয়ে ইউজ করছেন, এইবারে যদি আপনি ওই মাঝখানে যখন রানওয়ে পুরো ইউজ করে নিচ্ছেন, তখন যদি আপনার কোনো গোলযোগ হয়, কিন্তু আপনার জায়গা নেই দাঁড় করানোর জন্য, তখন ইউ হ্যাভ অনলি ওয়ান অপশন ইজ টু টেক অফ। মানে আপনি উনি প্রথমেই বুঝতে পেরেছিলেন যে মানে যেহেতু 30% জায়গা কভার না করেই উনি ফ্লাই করলেন, মানে পুরোটা শেষ অবধি, মানে এয়ারপোর্টের মানে রানওয়ের পুরো জায়গাটাকে কভার করে উনি ফ্লাই করলেন, সেক্ষেত্রে কি কোথাও গিয়ে মানে একটা কোনো অসুবিধে হচ্ছিল চালানোর সময়, যে মানে সেরকম কি কোনো একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে? যেটা আমরা আমাদের অভিজ্ঞ আরও পাইলট আমরা সবাই যেটা আলোচনা করছিলাম, ইভেন দিস মর্নিং অলসো, কোয়ান্টাসের একজন পাইলট প্লাস ক্যাথে প্যাসিফিকের পাইলট, আমি এয়ার ইন্ডিয়ার, আমরা এটা আলোচনা করলাম আজকে সকালে যে কিভাবে এটা হতে পারে। তো আমাদের কনক্লুশন এখানেই আসছে, ইটস গোয়িং টুয়ার্ডস নট এয়ারক্রাফট অ্যাজ পারফরমেন্স অ্যাজ পার সে,
ইট কুড বি আগেন, আমি এটা ডিসক্লেমার যে আমি অ্যাটলিস্ট যা স্বাভাবিক, বলছি যতক্ষণ না যে পুরো যতক্ষণ জিনিসটা না উঠে ইনভেস্টিগেশন আসছে। হয় আমরা ফর সার্টেন আমরা কিছুই বলতে পারবো না যে এইটার জন্য হয়েছে। বাট এটা আমাদের ধারণা যে সামহাও আমার মনে হয় যে কোনো জায়গায় হিউম্যান এরার আছে। সেটা আমরা আবার ব্যাখ্যা করতে গিয়ে আমি আপনাকে আবার পুরো ব্যাপারটা একটি টেকনিক্যাল জিনিস, আপনারা একটু ধৈর্য রাখলে বুঝতে পারবেন। যখন আমরা ধরুন একটা এয়ারক্রাফট যখন আমরা এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যান, অনেকগুলো জিনিস ফ্যাক্টর আমাদেরকে মাথায় রাখতে হয়। এক হচ্ছে যে ধরুন ডিস্টেন্স, এখান থেকে যাচ্ছিল লন্ডন, তো কতটা ডিস্টেন্স, তার জন্য কতটা তেল লাগবে, কতটা ফিউল লাগবে। এবারে সেই ফুয়েলটার ওয়েট কতটা, সেই ফুয়েলটার ওয়েট কতটা, আমার প্লেনের ক্যাপাসিটি কত, যে আমি কতটা নিতে পারবো ম্যাক্সিমাম, প্লাস লাগেজ অ্যান্ড প্যাসেঞ্জার নিয়ে একটা আমরা টোটাল টেক অফ ওয়েট করি, ম্যাক্সিমাম টেক অফ ওয়েট করি। কখনো কখনো এবার টেম্পারেচারও অলসো রোল প্লে করে। যদি বেশি টেম্পারেচার হয় বেশি রানওয়ে লাগবে, যদি কম টেম্পারেচার হয় কম রানওয়ে লাগবে। ইভেন এই ডাটাগুলো আমরা ক্যালকুলেশন করি, এই এয়ারলাইনেও ক্যালকুলেশন হয়ে কিন্তু পাইলট তার নিজের যে সিস্টেম আইপ্যাড বা যে সিস্টেম আছে ফর এয়ার ইন্ডিয়া প্রত্যেকটা পাইলটের কাছে আইপ্যাড দেওয়া আছে, ওখান থেকে ওনারা ডাটাটা এক্সট্রাক্ট করে প্লেনের কম্পিউটারে ঢোকানো হয়। প্লেনের কম্পিউটারে যখন ঢোকানো হয় সেখানে একটা, যেটা আমাদের ধারণা একটা হিউম্যান এরারের জায়গা থাকলেও থাকতে পারে। সেটা কীরকম, ধরুন এই এয়ারক্রাফটটা যেটা আমরা হিসেব করেছি 62 মেট্রিক টন তেল জ্বালানি নিয়ে যাওয়ার ছিল, তো 62 মেট্রিক টন এর জায়গায় বা 60 মেট্রিক টনের জায়গায় যদি আপনি ওখানে কম্পিউটারে 6 দিয়ে দেন, শূন্যটা দিতে সামহাও মিস্টেক করে গেলেন, তাহলে কিন্তু আপনার এয়ারক্রাফট পারফরমেন্স এটা টোটালটাই জেপাটাইজ হবে। কীরমভাবে, যে আপনার ওইটা আপনি ঢোকানোর পরে কম্পিউটার মানে প্লেনের কম্পিউটার ক্যালকুলেট করে নেয় যে প্লেনটা কতটা ওয়েট হবে আর কতটা ওয়েট হলে আমার কতটা রানওয়ে লাগবে, অ্যান্ড সেই হিসেবে কিন্তু পাওয়ারটা ডিস্ট্রিবিউট করে, প্লেনের কম্পিউটার পাওয়ারটা ডিস্ট্রিবিউট করে। আপনি অলদো আপনি পুরো থ্রটলটা পুরো দিলেন, কিন্তু ধরুন আপনার 65% পাওয়ার যাচ্ছে, তখন কিন্তু ওই জায়গায় তখন কিন্তু আপনি স্পিড পাচ্ছেন কিন্তু আপনার লিফট হচ্ছে না, বিকজ আপনার থ্রাস্ট, আপনার যে পাওয়ারটা সেটা কিন্তু মিনিমাইজ হয়ে যায়। সেটা কখন হতে পারে, যখন আপনি সিস্টেমে ভুল দিলেন। এইবারে যখন আমি সিস্টেমে ভুল দিয়ে দিই, সিস্টেমে যদি আমার ভুল ক্যালকুলেশন করে আমি যদি ভুল লাগাই, অলদো আমাদের প্রত্যেকটা প্লেনে রিডান্ডেন্সি বলে একটা জিনিস আছে, যে একজন বলে আরেকজন কো পাইলট হোক আর ফার্স্ট অফিসার হোক, হোক আপনার ক্যাপ্টেন হোক, এটাকে রিপিট করে। যে আমি বললাম 50 আমার দেখাচ্ছে যে 60 টন আমার তেল লাগবে, উনি ওনার দেখে বললো হ্যাঁ 60 টন তেল লাগবে, আপনি ঢোকান, তো আপনি ইনপুট করলেন, তখন উনিও চেক করলো হ্যাঁ 60 টন আছে। এই রিডান্ডেন্সিটা কিন্তু আছে, ফলে এরর হওয়ার চান্স কম। বাট এরর হয়নি এরকম না, আগেও হয়েছে। ঠিকই বলেছেন। এবং প্রায় গুজরাটে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ। চলুন এক নজরে দেখে নেওয়া যাক যে এর আগে কি কি দুর্ঘটনা অন্তত ভারতবর্ষ এবং গোটা পৃথিবীতে হয়েছে। বহু ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশবাসী। 7ই আগস্ট 2020 কালিকটে দুর্ঘটনায় দুবাই কাজিকোর রুটের বিমান, 18 জনের মৃত্যু। 22 জুলাই 2016 ভারতীয় বিমান বাহিনীর উড়ান বঙ্গোপসাগরে ভেঙে পড়ে, 29 জনের মৃত্যু হয়। 22 মে সাল 2000 ম্যাঙ্গালোর বিমানবন্দরে রানওয়ের উপরে দুর্ঘটনা, 158 জনের মৃত্যু। 17 জুলাই সাল 2000 অ্যালিয়েন্স এয়ারের বিমান ভেঙে পড়ে পাটনার জনবহুল এলাকায়, মৃত্যু হয় 60 জনের। 12 অক্টোবর 1996 মুম্বাইয়ের আকাশে বিমানে আগুন, মৃত্যু 95 জনের। 12 নভেম্বর 1996 হরিয়ানার আকাশে সৌদি আরব ও কাজাখস্তানের বিমানে মুখোমুখি সংঘর্ষ, নিহত 349। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে রানওয়ের শেষে ট্রাকে ধাক্কা, 55 জন বিমানযাত্রীর মৃত্যু। 16 আগস্ট 1991 মণিপুরের ইম্ফলে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান, মৃত্যু 69 জনের। 14 ফেব্রুয়ারি 1990 বেঙ্গালুরু বিমানবন্দরে বিমান দুর্ঘটনা, মৃত্যু হয় 92 জনের। 19 অক্টোবর 1988 আহমেদাবাদে বিমান দুর্ঘটনা, 130 জনের মৃত্যু।
21শে জুন 1982 মুম্বাইয়ের সাহার বিমানবন্দরে দুর্ঘটনায় এয়ার ইন্ডিয়ার বিমান, মৃত্যু 17 জনের। 1 জানুয়ারি 1978 মুম্বাইয়ের বান্দ্রা বিমানবন্দরে দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়ার বিমান, মৃত্যু বিমানের 213 জন আরোহীর। 31শে মে 1973 দিল্লির পালাম বিমানবন্দরে দুর্ঘটনায় মৃত্যু 48 জনের। গুজরাতের বিমান দুর্ঘটনা আরও একবার মনে করিয়ে দিচ্ছে সেই সমস্ত ছবিগুলি। কলকাতা টিভি। এই যে এর আগেও যে দুর্ঘটনাগুলো ঘটেছে, বিশেষ করে একটা দুর্ঘটনা আমার মানে আমি খুব নিজে অবাক হয়ে গেছিলাম পরে ওই এয়ারপোর্টে যখন আমি যাই, সেটা হচ্ছে ম্যাঙ্গালোর বিমানবন্দর। মানে ওখানে প্লেনটা যখন নামে, খুব মানে ওখানকার রানওয়েটা নাকি সব থেকে ডিফিকাল্ট ভারতবর্ষে, মানে পাহাড়ের ওপরে ছোট রানওয়ে, এবং সেখান থেকে নাকি মানে ফুল স্পিডে রানওয়ের মধ্যে দিয়ে পাইলটকে মানে ইউটার্ন নিয়ে প্লেনটা স্পিড কমাতে হয়। আমি জানি না আপনি কখনো নামিয়েছেন কিনা বা আপনি ওখানে কখনো কাজ করেছেন কিনা। মানে এটা যখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল, তারপরে ম্যাঙ্গালোরে কোনো ফ্লাইট থাকলে আমার নিজেরই যেতে খুব ভয় লাগতো যে কোনো ঘটনা ঘটে যায় কিনা, কারণ প্লেনটা রানওয়ের দেওয়াল ভেঙে গিয়ে পড়ে গেছিলো, প্রায় সকলেই মারা গেছিলো। তো এখন এই যে দুর্ঘটনা, এবং আমি যখন কো পাইলট এবং পাইলটের এই করছিলাম, দুজনেই কিন্তু ম্যাঙ্গালোর বিমানবন্দরে অন্তত বহুবার প্লেন নামিয়েছেন, মানে যেটা পৃথিবীর ওয়ান অফ দ্য ডিফিকাল্ট রানওয়ে বলে করা হয়। সেখানে এত অভিজ্ঞ দুজন পাইলট, মানে একজন প্রায় 8000 কত ঘন্টা, দুজনে মিলিয়ে প্রায় 9400 ঘন্টার মতো ফ্লাইট উড়িয়েছেন। সেখানে তারা যখন রানওয়ে পুরো ব্যবহার করছে, এবং মানে সেটা কি মানে কোনো মানে এটা খুব মানে অস্বাভাবিক কোনো কারণে ঠেকছে না। কারণ আমার একটা অভিজ্ঞতা আছে, আমি আবার এয়ারপোর্টে মানে প্লেনে করে যাচ্ছিলাম, একজন পাইলট আমার সঙ্গে ফিরছিলেন, তা বললো আমি অনেক ফ্লাইট চালিয়েছি, মানে আমার কোনো রেস্ট হয়নি, এই হয়নি, আমি এখন 3 মাস ছুটি নেব। বললাম 3 মাস বাড়িতে থাকবেন? বলছে আপনি জানেনই না আমাদের কতটা মেন্টাল প্রেশার নিয়ে চালাতে হয়, ফলে আমাদের সবসময় মানে সুস্থতাটা খুব জরুরি আর কি, মানে উই হ্যাভ টু বি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি বোথ ফিট। তো এই দুজন ম্যাঙ্গালোর, যেহেতু ব্যাঙ্গালোর সম্পর্কেই আমার অভিজ্ঞতা আছে, হতে পারে এর থেকে অনেক কঠিন কোনো রানওয়ে থাকতে পারে বা বিমানবন্দর থাকতে পারে, কিন্তু মানে ব্যাঙ্গালোর যেহেতু তখন দুর্ঘটনা ঘটেছিল, এবং তারপরে আমি নিজেও 2-4 বার ব্যাঙ্গালোর গেছি বিভিন্ন কারণে, এবং সেখানে ওরা একটা ইউটার্ন নিয়ে যখনই প্লেনটা ঘোরে, তখনই আমার মনে হতো যে এই বোধহয় গিয়ে ধাক্কা মেরে দেবে আর কি, মানে আমার একটা সাইকোলজিক্যাল প্রবলেম হতো। তো এবং বহুবার আমি ব্যাঙ্গালোর থেকে ম্যাঙ্গালোর বাই রোড গেছি, ওই জন্য যে ভয় প্লেনে করে না গিয়ে। তো সেখানে ওরকম একটা ডিফিকাল্ট জায়গায় যখন ওরা বহুবার প্লেন নামিয়েছেন এবং উড়িয়েছেন, সেখানে এই ঘটনাটা কি খানিকটা অবিশ্বাস্য লাগছে না, মানে কোথাও গিয়ে কি বলবেন? দেখুন, এখানে আপনি যে বলছেন যে রানওয়ে, ইয়েস ইটস ডিফিকাল্ট, মানে ইজির থেকে একটু বেশি ডিফিকাল্ট, বাট এই না যে পাইলটরা দক্ষ না। পাইলটরা মানে শতবার ওই রানওয়েতে সিমুলেটার অ্যাজ গুড অ্যাজ রিয়েল নাওয়াডেজ, এখন খুবই অ্যাডভান্স সিমুলেটার। আপনি কোনো জায়গায় যাওয়ার আগে বহুবার ওই এয়ারপোর্টে আপনি ল্যান্ড করেন, আর ওই অভিজ্ঞতা থাকে। শুধু তাই নয়, পাইলটদের রিগুরাস ট্রেনিং দিয়ে যেতে হয়। এই না যে আপনি একবার এয়ারলাইনে জয়েন করে গেছেন আর পাইলট ভুলে যাও, না, আপনাকে সারা জীবন পড়তে হয়, আপনাকে প্র্যাকটিস করতে হয়। আপনাকে একটা পাইলট আরেকজনকে চেক করে, আবার ওই পাইলট কিন্তু এই পাইলটকে আবার চেক করে। এই নয় যে কেউ হচ্ছে যে বস, নো, ইভেন দ্য চেক পাইলট অলসো নিডস অ্যানাদার চেক পাইলট ফর হিম টু ফ্লাই দ্য প্লেন। আমি একটা জিনিস বলতে চাইছি যে দেখুন, যেটা আহমেদাবাদে হয়েছে সেইটার সিচুয়েশন আর আপনি যেটা বললেন, এর দুটো সিচুয়েশন আলাদা। না আমি বলছি, মানে আমি ডিফারেন্সটা আপনাকে বলছি। যখন এখানে অনেক রকম ফ্যাক্টর কাজ করতে পারে, যেমন উনি বললেন একটা যে হয়তো উনি কোনো হিউম্যান এরার হয়েছে। আমি যদি টেকনিক্যাল বলি যে টেকনিক্যাল মানে কোনো যন্ত্রের এরর হয়েছে, সেটা আমি আপনাকে ব্যাখ্যা করব। কিন্তু যেটা আপনি বললেন, যখন কোনো কিছু মিসহ্যাপ হয়ে যাবে অন গ্রাউন্ড, সেটা কিন্তু ফাইন্ড আউট করা খুব সহজ হয়ে যায়। মানে ধরুন স্পিড বেশি আছে আপনার টার্নিংয়ে, বা আপনার যেটা বাইরের দিকের যে ওয়াল মানে অবস্ট্রাকশন, নিয়ারেস্ট অবস্ট্রাকশন আপনার উইংয়ের সাথে, সেটা যদি কম হয়, কোনো রকম যদি ভুল ভ্রান্তি হয়, তখন কিন্তু ড্যামেজ হতে পারে। সেটা কিন্তু আপনি ক্লিয়ারলি বোঝা যায়। কিন্তু আপনি যেটা এয়ারে ঘটলে সেটা কিন্তু আপনাকে অনেক রকমভাবে আপনি সেটা চিন্তাভাবনা করতে হবে। যেটা গ্রাউন্ডে হয় সেটা কিন্তু আপনার চোখের সামনে ভিজুয়ালি অনেক কিছু বোঝা যায়।
যে ঠিক আছে এটা ওরিয়েন্টেশনটা ঠিক করেনি, আপনার গেজিংটা ঠিক করেনি, কোন জায়গাটা টার্ন করা উচিত ছিল, আমার স্পিডটা অনেক বেশি ছিল, তো ওখানে আমি কন্ট্রোলটা করতে পারিনি। এগুলো কিন্তু সব মানে অনেকটা সিম্পল, কিন্তু যেখানে আপনি টেক অফ করে যাচ্ছেন সেখানে যদি একটা জায়গা এইরকম মর্মান্তিক জিনিস হয়, সেখানে কিন্তু ফাইন্ড আউট করে মানে নাম্বার অফ ভেরিয়াস কজেস বিহাইন্ড ইট। আর মেন আর একটা কথা বলি, আমরা সবাই কিন্তু, উনিও যে আমিও আমার পূর্বের অভিজ্ঞতা বলছি, ব্যাপারটা হচ্ছে আমরা এক একটা জিনিস বলতে পারি এটা হতে পারে, এটা হতে পারে, এটা সবটাই প্রবাবিলিটি সব, কিন্তু এর একটাই জিনিস সেটা হচ্ছে ব্ল্যাক বক্স। ব্ল্যাক বক্স থেকে কিন্তু সব কিছু পাওয়া যায়, যেটা এফডিআর আছে, আপনার সিবিআর আছে, এই দুটো জিনিস আমাদের মেন। ফ্লাইট ডেটা রেকর্ডার সব জাহাজে আছে, সেখান থেকে আপনার বিভিন্ন প্যারামিটার্স টেকনিক্যালি পাবেন। আর একটা হচ্ছে সিবিআর হচ্ছে ককপিট ভয়েস রেকর্ডার, জাস্ট আপনি শুনতে পারবেন, যেরকম টেপ রেকর্ডার চালাই আমরা, যে ওই মোমেন্টে কী কথাগুলো হচ্ছিল, সেই কথাগুলোর মধ্যে থেকেও আপনি একটা ধারণা পেতে পারেন যে হ্যাঁ হঠাৎ করে কিছু ওরা ফাইন্ড আউট করেছে, কিন্তু সেটা আপনার সময় পাচ্ছে না। অভিজ্ঞ পাইলট সুমিত সাভারওয়াল, কো পাইলট ক্লাইভ কুন্দার, দুজনের ঝুলিতেই রয়েছে দীর্ঘ বিমান চালানোর অভিজ্ঞতা। তাও কিভাবে এই দুর্ঘটনা মুহূর্তের ভুল নাকি যান্ত্রিক ত্রুটি, আসুন দেখে নেব। একজন সিদ্ধান্ত নিয়েই নিয়েছিলেন চাকরি ছেড়ে দেওয়ার, অন্যজনের স্বপ্নের চাকরি যাত্রা সবে শুরু হয়েছিল। আহমেদাবাদের এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা দুই পাইলটের জীবনে ইতি টেনেছে। মৃত 241 জনের মধ্যে এই দুজনের নাম রয়েছে, ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল ও কো পাইলট ক্লাইভ কুন্দার। দুর্ঘটনাগ্রস্ত বিমানের ক্যাপ্টেন ছিলেন সুমিত, মুম্বাইয়ের পাওয়াই এলাকার বাসিন্দা। 8200 ঘন্টা উড়ানের অভিজ্ঞতা। বাবা ছিলেন ডিজিসি এর প্রাক্তন অফিসার। দুই তুতো ভাই বিমান চালক। পরিবার উড়ান পরিষেবার সঙ্গে যুক্ত ছিলেন বলেই এই পেশা বেছে নেন। দুর্ঘটনাগ্রস্ত বিমানের কো পাইলট ছিলেন ক্লাইভ, মুম্বাইয়ের বোরিভেলির বাসিন্দা। মা ছিলেন কেভিন ক্রু। 1100 ঘন্টা উড়ানের অভিজ্ঞতা। উড়ান সম্পর্কে আগ্রহ ছোট থেকেই। বিশেষজ্ঞরা বলছেন মেডে কল করেও লাভ পাননি পাইলটরা, কারণ ঘটনাটি কার্যত চোখের নিমেষে ঘটে গেছে। তাই অভিজ্ঞতা থাকলেও দুই পাইলটকে কার্যত মেনে নিতে হয়েছে মৃত্যুকে। দুর্ঘটনা কিভাবে ঘটল তা এখনো পরিষ্কার নয়। কেউ মনে করছেন যান্ত্রিক ত্রুটি, কেউ মনে করছেন হিউম্যান এরর। তবে ব্ল্যাক বক্স উদ্ধার হওয়ায় ঘটনার আসল কারণ খুব তাড়াতাড়ি সামনে আসবে বলে মনে করা হচ্ছে। কলকাতা টিভি। আপনারা দেখলেন পাইলটদের অভিজ্ঞতা এবং ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো, কিন্তু মানে এই প্রসঙ্গে যাওয়ার আগে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। মানে এই 242 জন যাত্রী এবং ক্রু সমেত, মানে 230 জন যাত্রী এবং 212 জন ক্রু, ইনক্লুডিং দুজন পাইলট, এই দুজনের মধ্যে থাকার সঙ্গে আরও 10 জন ক্রু যারা ছিলেন বিমান সেবিকারা, সবটা মিলিয়ে 242 জনের মধ্যে অদ্ভুতভাবে বেঁচে গেছেন একজন। তার নাম রমেশ কুমার। তার দাদাও ছিলেন ফ্লাইটে, কিন্তু তিনি বাঁচতে পারেননি। এবং তার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তিনি বলেছেন কোনো একটি সাক্ষাৎকারে। হাসপাতালের বেডে শুয়ে তাকে প্রধানমন্ত্রীও দেখতে গেছিলেন। এবং এই রমেশ কুমার বিশ্বাসের কি অভিজ্ঞতা দুর্ঘটনা, সেটা আমরা একবার দেখে নেব। वो मेरे नज़रों के सब सामने हुआ था। मेरे खुद को भी बिलीव नहीं होता कि मैं कैसे उसमें से ज़िंदा बाहर निकला। टेक ऑफ के बाद 1 मिनट के अंदर ही जब टेक ऑफ हुआ ना, तो सडनली 5-10 सेकंड कैसे लगा जैसे स्टक हो गया हो। बाद में से मेरे को लगा कि कुछ हुआ। बाद में प्लेन में लाइट ऑन हो गई, ग्रीन और वाइट। बाद में वो पता नहीं, वो प्लेन टेक ऑफ ज़्यादा करने के लिए वो रेस बोलते हैं क्या, रेस दिया होगा ऐसा कुछ, और सीधा स्पीड में ही घुस गया। जहाँ वो क्या था, वो हॉस्टल था, एक हॉस्पिटल का। हाँ, हॉस्टल में। और सब सामने सब हुआ नहीं, क्योंकि आई थिंक मेरे को जब मैं जो साइड पे था ना, वो साइड हॉस्टल पे नहीं लैंड हुई थी। हॉस्टल के जो ग्राउंड फ्लोर है ना, जैसे नीचे, वहाँ लैंड हुई थी। तो मुझे दूसरे के बारे में मेरे को पता नहीं, लेकिन मैं जहाँ लैंड हुआ था ना, वो नीचे की साइड थी। तो जब वहाँ थोड़ा पेस भी था प्लेन के जब बाहर, तो जब जैसे मेरा डोर टूटा ना सब, तो मैंने देखा ना जब सामने कि थोड़ा इधर पेस है, मैं ट्राई कर सकता हूँ निकलने के लिए। तो मैंने ट्राई किया निकलने के लिए, तो फिर मैं निकल गया उधर, क्योंकि अपोजिट साइड पे था ना, वो बिल्डिंग का वो था ना दीवार, तो उधर से कोई शायद नहीं निकल सका होगा, क्योंकि उधर ही क्रैश हुआ था। फिर भी मेरे पता नहीं मैं कैसे बचा हूँ, क्योंकि मेरे नज़र के सामने ही सब
2 एयर होस्टल वो अंकल आंटी सब उधर ही, और थोड़ा जब आग लगी ना मेरा लेफ्ट हैंड भी जल गया थोड़ा, फिर एम्बुलेंस मेरे को उठा लेके इधर आया। বিশ্বাস রমেশ কুমার 11A বিমানের 11 বোয়িং 787-11A সিটের যাত্রী। ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি। 27 বছর আগে এক বিমান দুর্ঘটনায় অস্বাভাবিকভাবে বেঁচে যান এক থাই তারকা। তারও সিট নাম্বার ছিল 11A এবং বিশ্বাস রমেশ কুমারের জীবন জুড়ে গেল থাইল্যান্ডের সেই অভিনেতার সঙ্গে। আসুন দেখে নেব। আহমেদাবাদের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় অবিশ্বাস্যভাবে বেঁচে গিয়েছেন 11A আসনের যাত্রী বিশ্বাস কুমার রমেশ। কার্যতই ভাইরাল তার টিকিটের ছবি, কিন্তু এ এক আশ্চর্য রকমের পুনরাবৃত্তি। 27 বছর আগেও এক থাই অভিনেতা বেঁচে গিয়েছিলেন বিমান দুর্ঘটনায়। তারও টিকিটের নম্বর ছিল 11A। আড়াই দশকেরও বেশি সময়ের ব্যবধানকে মিলিয়ে দিল দুই বিমান দুর্ঘটনা। নেপথ্যে একই নম্বরের আসন। 1998 এর 11 ডিসেম্বর থাই এয়ারওয়েজের ফ্লাইট নম্বর TG261 এর যাত্রী ছিলেন বছর কুড়ির রুয়াংস্যাক লয়েচওয়াক্স। দক্ষিণ থাইল্যান্ডে অবতরণ করতে গিয়ে ভেঙে পড়ে বিমানটি। প্রাণে বেঁচে যান রুয়াংস্যাক। এত বছর পরে বিশ্বাস কুমার রমেশের অবিশ্বাস্য পরিত্রাণের কথা জানতে পেরে ফেসবুকে তিনি পোস্ট করেছেন, লিখেছেন রুয়াংস্যাকের ফেসবুক পোস্ট। ভারতে বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক ব্যক্তি, তিনিও একই আসনে বসেছিলেন আমার মতো 11A। 47 বছরের অভিনেতা জানিয়েছেন খবরটা জেনে তার কার্যতই রোমাঞ্চ অনুভব হচ্ছিল। এক মুহূর্তে 27 বছর আগে ফেলে আসা অতীত জীবন্ত হয়ে উঠেছিল। শুধু গোটা দেশকেই নয়, গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে আহমেদাবাদের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। দুর্ঘটনার বিবরণ জেনে দুর্ঘটনাস্থল থেকে উঠে আসা ভয়ঙ্কর দৃশ্য দেখে চমকে উঠেছেন সকলেই। আর এসবের মধ্যেই অতীতে ফিরে যান রুয়াংস্যাক। 27 বছর আগে রুয়াংস্যাক আর এখন রমেশ। দুজনের ফিরে আসা কি নিছকই মিরাকেল? দুজনেরই আসন সংখ্যা 11A। তাই বিমানের ওই আসনটি সবচেয়ে সুরক্ষিত কিনা সেই প্রশ্নই এখন সকলের মনে। কলকাতা টিভি। আমি যে বিষয়টা নিয়ে আসব, 27 বছর আগে থাইল্যান্ডের এক বিমান দুর্ঘটনা, একজন থাই অভিনেতা তিনি আশ্চর্যভাবে বেঁচে যান। গোটা দুর্ঘটনায় সমস্ত লোক মারা যান। এখানেও বিশ্বাস রমেশ কুমার তিনিও বেঁচে গেছেন। উনি নিজেই ফেসবুক পোস্ট করে জানিয়েছেন। এবং 11A এই সিট, হয়তো এরপর 11A সিটের জন্য আলাদা করে প্রিমিয়াম প্রাইসও হতে পারে, যে মানে এই টাকাটা দিলে তুমি 11A সিটটা পাবে। কিন্তু এটা কি খানিকটা ওই এমার্জেন্সি উইন্ডো এক্সিট এর বেনিফিটের জন্য? মানে আপনাকে আমি দেখাই, এটা হচ্ছে এক্সাক্ট মডেল অফ 787 বোয়িং 11A। মানে হচ্ছে যে বাদিকে এই যে ছোট্ট একটা এমার্জেন্সি এক্সিট দেখছেন, এর পাশের সিটটা। আর আপনি দেখছেন পুরো উইং, এই উইংস মানে আপনার পুরো ইন্ধন তেলটা কিন্তু আপনার এখানেই আছে। আর আমরা সবাই জানি যে টেল সাইড, একটা প্লেনের টেল সাইড হচ্ছে যে সব থেকে বেশি সেফ, সবাই বলে থাকে। বাট ভগবানের আনসার, আপনি তেলের ওপরে বসেও 11A থেকে আপনি মিরাকেলভাবে হেঁটে অ্যাম্বুলেন্সে গিয়ে বসেছেন। এর মিরাকেল ছাড়া এর কোনো এক্সপ্লেনেশন নেই, আমার কাছেও নেই, আমি জানি না কারো কাছে আছে কি না। কারণ আপনি তেলের ওপরেই বসে আছেন আর এমার্জেন্সি এক্সিট তেলের ওপরে, কিন্তু আপনি বেঁচে ফিরে এলেন। এটা ভগবানের মিরাকেল ওনার ওপরে। মানে কিন্তু এরকম এমার্জেন্সি এক্সিট তো প্লেনে আরো 2-3টে থাকে, বড় বিমানের ক্ষেত্রে 3-4টে থাকে আমি দেখেছি। ছোট মানে 6-8টা থাকে, 6-8টা থাকে, 10টাও থাকে। কিন্তু মানে এই নয় যে এমার্জেন্সি এক্সিটের পাশে বসলে আপনার মোর সেফ অর নট, বাট ইউজুয়ালি কেন বলে পেছনের দিকে? এই জন্য সামনের দিকে আপনি যখন কোনো ক্র্যাশ করেন, এটা ইম্প্যাক্টটা বেশি হয় সামনের দিকে। পেছনের দিকে ইউজুয়ালি এটা ভেঙে যায়, গিয়ে পেছনের দিকটা আপনি দেখেন যখন ওই প্লেনটা আছে, কিন্তু পেছনের এই পার্টটা কিন্তু ইনট্যাক্ট ছিল এইখানটা। কিন্তু সেক্ষেত্রে পিছনের দিকে যারা যাত্রী ছিল তারাও তো, তাদের ক্ষেত্রে তো বেঁচে যাওয়ার সম্ভাবনা ছিল। বাট এই ক্ষেত্রে যেহেতু প্লেনটা মানে ফুল ফিউল,
মানে তেল পুরো ভর্তি যাচ্ছে লন্ডনের জন্য, 62 মেট্রিক টন তেল নিয়ে যাচ্ছে, আর উইথিন ফিউ সেকেন্ড মানে তেল পড়ার সময়ই হয়নি। তো এন্টায়ার তেলটা একটা পুরো ফায়ার বল হয়ে গেছে, মানে একটা পুরো বোমের মতো ব্যাপারটা কাজ করেছে, আর সময় দেয় না। এটা খুবই ভয়াবহ, কিন্তু ওই ভদ্রলোক যে বেঁচে বেরিয়ে এসছে, নাথিং বাট আ মিরাকল। না, এর আগেও তো মানে আমি আপনার কাছে জিজ্ঞেস করবো যে 11A মানে থাই অভিনেতা যিনি বেঁচে গেছিলেন, সকলে মারা গেছিলেন, উনিই বেঁচেছিলেন। সেক্ষেত্রেও আমার ধারণা একই ধরনের সাইজের বিমান ছিল, এবং সেক্ষেত্রে ওই মানে ডানার মধ্যে যেখানে ফুয়েল কন্টেন্ট আছে সেখানেই তিনি ওখান থেকেই নেমেছেন। দেখুন, মানে যে ব্লাস্টটা হচ্ছে 1,25,000 তেল, তার একটা ইম্প্যাক্ট, এটা একটা হিউজ ব্লাস্ট। সেই ব্লাস্টের মধ্যে যারা থাকবে তারা একদম নিশ্চিহ্ন হয়ে যাবে, এর মধ্যে কোনো ডাউট নেই। আমরা বড় জোরে এইটুকুনি বলতে পারি যে যেহেতু এমার্জেন্সি ডোর ছিল, সেই জন্য উনি হয়তো একটা সুযোগ পেয়েছেন, নেমেছি কারণ মানে সামনে এমার্জেন্সি ডোর অন্যগুলো আছে, আরো আছে, তারা বেরোতে পারেনি, আদার সাইড গুলো সব ব্লক হয়ে গেছিল, একটা সাইডে ওনার সাইডটা খালি ছিল, স্পেস ছিল। আমি একটু অন্যভাবে দেখছি, আমি বলতে চাইছি যে ওনার পাশে এমার্জেন্সি ডোর ছিল বলেই উনি হয়তো আজকে বেঁচেছেন। মানে যদি ফিক্সড থাকতো তাহলে উনিও বাঁচতেন না, কিন্তু যেহেতু এমার্জেন্সি ডোর কোনোভাবে এখন রাকেহরি মারিয়াকে ভগবান যদি রক্ষা করেন তা তো কিছু করে মানে এবং সবাইকে রক্ষা করুক, সেটাই চাই, সকলকে রক্ষা করুক। যারা প্লেনে উঠছেন তারা সকলেই রক্ষা পাক, এরকম ভয়াবহ দুর্ঘটনা আর কখনো না ঘটে, এটাই আমরা সবসময় চাইব। এবং বিশ্বাস রমেশ কুমার দ্রুত সুস্থ হয়ে উঠুন, এটাই আমাদের সকলের কামনা। এবং আমরা ফিরে আসব বিরতির পর, কোথাও যাবেন না, একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতি নিতে হচ্ছে। দেখতে থাকুন জনতা জানতে চায় এবং কলকাতা টিভি।